আচ্ছা, সেমিস্টার 4 আর সেমিস্টার 5 এখানে দেয়া রয়েছে কিছু ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট। তো ডিএসই বলে যে সাবজেক্ট রয়েছে, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট, তো সেখানে সেমিস্টার 5 এ একটা নিতে হবে আর সেমিস্টার 6 এ একটা নিতে হবে। তো সেমিস্টার 5 এ এই কটা অপশন রয়েছে, এইটা নিতে পারি, এই দুটো, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটা থিওরি পেপার আর একটা প্র্যাকটিক্যাল পেপার ওই ডিবিএমএস এরই উপর। দ্বিতীয় যেটা রয়েছে অপারেশন রিসার্চ আর অপারেশন রিসার্চ ল্যাব ইউজিং সি, ওকে। আর 3 নম্বর যেটা রয়েছে, যেটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স আর কম্পিউটার গ্রাফিক্স এর ল্যাব সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, ওকে। তো এই লাস্টের দুটো রয়েছে সি ল্যাঙ্গুয়েজ দিয়েই, আর উপরেরটা রয়েছে ডিবিএমএস, এটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে নয়, এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো থার্ড ইয়ার মানে তোমাদের যে আগের সিলেবাস ছিল তাতে এই জিনিসটা ছিল, আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সি ল্যাঙ্গুয়েজ তোমরা জানো, তো এই দুটো আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে মানে খুব একটা কাজে লাগবে না। হ্যাঁ, এই দুটো মানে সবকিছুই কাজে লাগবে না নয়, কাজে লাগবে। এইটা, এই যে অপারেশন রিসার্চ যে প্রোগ্রামটা রয়েছে, মানে একটু জটিল ম্যাথামেটিক্স যেগুলো রয়েছে, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, আইগন ভ্যালু, আইগন ভেক্টর, ওইসব নিয়েই আর কি সি প্রোগ্রামিং গুলো করতে হবে, মানে বড় বড় সি প্রোগ্রাম, ওকে। আর তার ম্যাথগুলো রয়েছে অপারেশন রিসার্চ। আর এই জায়গাতে যেটা রয়েছে কম্পিউটার গ্রাফিক্স, মানে আমরা যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছি তার স্ক্রিনের ভেতরে কি রয়েছে, কিভাবে কালার হচ্ছে, একটা লাইন কিভাবে ড্র করছি, সার্কেল কিভাবে ড্র হচ্ছে, এবং সেটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেই সবগুলো করা। হ্যাঁ, তো তোমাদের এই সাবজেক্টটা হচ্ছে, তোমরা ব্যাংকে কাজ করো বা রেলে কাজ করো, যেখানেই কাজ করো, যত সফটওয়্যার রয়েছে ইন্টারনেটে, যত সফটওয়্যার দেখতে পাচ্ছ, তোমাদের অ্যাডমিশন সিস্টেম থেকে আরম্ভ করে রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, সবেতে কিন্তু ডিবিএমএস ইউজ হয়ে থাকে, ওকে। তো আমার মনে হয় তোমাদের এইটা নেওয়াটাই ঠিক হবে। এবার তোমরা বলো কি করবে। আচ্ছা, সবাই? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তো ডিবিএমএস শুরু করা যাক। তো তোমাদের এই যে এটা থিওরি পেপার রয়েছে আর এটা তোমাদের প্র্যাকটিক্যাল পেপার রয়েছে। তো এখানে যে ক্রেডিট রয়েছে সেটা 4, মানে ইম্পর্টেন্স বেশি দিতে হবে, ওকে। তো ক্রেডিট 4 রয়েছে এটা। আচ্ছা স্যার, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখান না, তাহলে বেটার হয়। স্ক্রিনটা শেয়ার হয়ে রয়েছে, দেখ। কে কে স্ক্রিনটা দেখতে পাচ্ছিস না? স্যার, আমি পাচ্ছি না। বাকি সবাই পাচ্ছিস? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কুন্তল, পিপল বলে যে লেখা আছে না, পিপল বলে যে লেখা আছে, সেই জায়গাতে দেখ আমার দুটো ফটো রয়েছে, একটা প্রেজেন্ট নাও রয়েছে, সেই জায়গাতে ক্লিক কর। কোথায় স্যার, কোথায়? পিপল, পিপল, যারা যারা জয়েন করেছে যে পিপল, সেই জায়গাতে টাচ কর, ওখানে আমার দুটো নাম দেখতে পাবি। হ্যাঁ, একটা দেখবি প্রেজেন্ট নাও, সৌমেন রয় ইজ প্রেজেন্টিং বলে দেয়া আছে, দেখ ওখানে, ওখানে পিন কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। ওকে, এতদিন ক্লাস হয়ে গেল তবু অসুবিধা হয়ে যাচ্ছে কেন? ওকে, এটা খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে সিলেবাস রয়েছে এখানে, ইন্ট্রোডাকশন ডিবিএমএস এর। তো ড্রব্যাক অফ লেজাসি সিস্টেম, এই যে ড্রব্যাক অফ লেজাসি সিস্টেম, মানে এই জায়গাটায় আমরা কি পড়বো না, আমরা কেন ডিবিএমএস ইউজ করতে গেলাম। আমাদের তো টেক্সট ফাইল ছিল, ওয়ার্ড ফাইলে রেকর্ড রাখতে পারতাম, এক্সেলে রাখতে পারতাম, বিভিন্ন সফটওয়্যার রয়েছে, তাতে আমরা বিভিন্ন ডেটাকে রাখতে পারি। আমরা ওয়ার্ডে একটা টেবিল করে কিছু স্টুডেন্টদের ডেটা রেখে দিলাম, বা ব্যাংকিং এ যারা ব্যাংকে কাজ করছে তারা এক্সেল ইউজ করে সেখানে কোন কোন কাস্টমার রয়েছে তাদের নাম, অ্যাড্রেস এইসব লিখে রাখলো, কে কত টাকা নিয়েছে সেটাও এক্সেলে পুট করতাম। তো তাতে অসুবিধাটা কোথায় হলো যে ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের দরকার পড়লো। তো সেই যে ড্রব্যাক অফ
লিজেসি সিস্টেম সেইগুলো আমরা দেখবো যে কি ড্রব্যাক রয়েছে যার জন্য আমরা ডিবিএমএস ইউজ করছি। দ্বিতীয় যেটা অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, ডিবিএমএস কেন ইউজ করছি তার অ্যাডভান্টেজ জানতে হবে। ওকে, তো ডিবিএমএস ইউজ করার অ্যাডভান্টেজ আমরা এখানে জানবো। লেয়ার্ড আর্কিটেকচার অফ ডিবিএমএস, এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা যে কোনো অনলাইন অ্যাডমিশন সিস্টেম হোক বা ব্যাংকিং সিস্টেম হোক বা তোরা পেটিএম হোক, তো তোরা কিছু ইনপুট দিচ্ছিস, সেই ইনপুটটা একটা হার্ড ডিস্কের মধ্যে স্টোর হচ্ছে। তো কোনো একটা জায়গায় হার্ড ডিস্কের মধ্যেই তো স্টোর হচ্ছে। তো সেই ডেটাগুলো কিভাবে হার্ড ডিস্কের মধ্যে স্টোর হচ্ছে, একটা জায়গা থেকে ডেটাগুলো কোন কোন লেয়ারের মাধ্যম দিয়ে সেই হার্ড ডিস্কের মধ্যে পৌঁছাচ্ছে, সেই যে লেয়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস, সেই ডিবিএমএস এর আর্কিটেকচারটা দেখব, মানে ডিজাইনটা, অ্যাকচুয়ালি ডিবিএমএস এর যে টোটাল ডিজাইনটা রয়েছে যার জন্য এত অ্যাডভান্টেজ, যার জন্য আমরা ইউজ করছি, সেইটা আমরা দেখব। তারপর রয়েছে দেখ ডেটা ইন্ডিপেন্ডেন্স। ডেটা ইন্ডিপেন্ডেন্সটা এখানে হচ্ছে এরকম ধরনের জিনিস যে ধর আমি কিছু ইনপুট করছি, আমি কিন্তু স্বাধীন রয়েছে, আমি যা ইচ্ছা ইনপুট করতে পারি ডেটা। আমি দীপশিকার জায়গায় আমি নাসরিনের নাম দিয়ে দিলাম, নো প্রবলেম। তো আমরা স্বাধীন রয়েছি, আমরা যে কোনো ডেটা পুট করতে পারি। তো একজন নেভ ইউজার রয়েছে, একজন এন্ড ইউজার রয়েছে, সে যা ইচ্ছা পুট করতে পারে, তারা স্বাধীন রয়েছে। তার নিচে যে লেয়ারটা রয়েছে, ডেটা ইন্ডিপেন্ডেন্স কেন বলছি দেখ, তার নিচে যে লেয়ারটা রয়েছে সেখানে কারা কাজ করছে না, ডেভেলপাররা কাজ করছে। তো ডেভেলপাররা তারা যখন কোনো কোয়ারি তৈরি করবে, ডিবিএমএস বা এসকিউএল কোয়ারি তৈরি করবে, তারা কিন্তু স্বাধীন রয়েছে যে ইউজার যা ইচ্ছা টাইপ করুক, সেই ডেটাটা যেন ডিবিএমএস এ ঢুকে যায়। ওকে, তো তারা স্বাধীন রয়েছে, যে কোনো কোয়ারি তারা তৈরি করে দেবে, শুধু কোয়ারিটা তৈরি করে দেবে, যে কোনো ডেটার জন্যই সেটা ঠিক হবে। আবার তার নিচে যারা রয়েছে, যারা স্পেশালাইজড ইউজার রয়েছে, তারা ডেটাগুলোকে কিভাবে ডেটাগুলো সেভ করবে, কোন ডেটা স্ট্রাকচার ইউজ করবে, অ্যারে ইউজ করবে, স্ট্যাক ইউজ করবে, লিঙ্ক লিস্ট ইউজ করবে, না কি ইউজ করবে, কোন ডেটা স্ট্রাকচার ইউজ করবে, মানে ডেটা যখন ডেটা একদম হার্ড ডিস্কের মধ্যে স্টোর হচ্ছে তখন কোন ডেটা স্ট্রাকচার ইউজ করবে সেটা তাদের ব্যাপার। যে অনলাইনে ফর্ম ফিল আপ করছে সে কি ঠিক করে দেবে যে কোন ডেটা স্ট্রাকচার হার্ড ডিস্কে ইউজ হবে ডেটা স্টোর করার জন্য? সে ঠিক করবে না। তো সবাই এখানে স্বাধীন রয়েছে। তো সেই সব জিনিস নিয়ে পড়বো যে ডেটা ইন্ডিপেন্ডেন্সটা কি। অ্যাকচুয়ালি আমরা সবাই স্বাধীন, যে আমরা যা ইচ্ছা ডেটা রিপুট করতে পারি, যাই ডেটা দিই না কেন সেই ডেটাগুলোকে মিডিলে যারা রয়েছে তারা সেইটা হার্ড ডিস্কের দিকে পৌঁছে দেবে। হার্ড ডিস্কে কোন ডেটা স্ট্রাকচার ইউজ হচ্ছে, আজকে যদি অ্যারে থেকে লিঙ্ক লিস্ট ইউজ করি তাতে কোনো ডেটার প্রভাব পড়বে না, ডেটা লস হয়ে যাবে না। ওকে, তো সেই ডেটা ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে পড়বো। তারপর ডেটা মডেল রয়েছে, অনেক ডেটা মডেল রয়েছে। ওকে, তো তার নিচে দেখতে পাচ্ছি ইআর মডেল, তো ইআর মডেল, তার নিচে দেখ রিলেশনাল মডেল। তো এইগুলো হচ্ছে ডেটা মডেল। ইআর মডেল রয়েছে, রিলেশনাল মডেল রয়েছে, নেটওয়ার্ক মডেল রয়েছে, হায়ারার্কিক্যাল মডেল রয়েছে। তো এগুলো হচ্ছে ডেটা মডেল। ডেটা একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটা কিভাবে রিলেশন তৈরি করবে তার একটা মডেল রয়েছে, তার বিভিন্ন ধরনের মডেল রয়েছে, সেই মডেলগুলো সম্পর্কে আমরা এখানে দেখব। তারপরে স্কিমা এন্ড ইনস্ট্যান্সেস। তো স্কিমা মানে ওভারঅল ডেটা, মানে ওভারঅল ডিজাইন অফ দ্য ডেটাবেস। একটা ডেটাবেসের ওভারঅল ডিজাইন, সেটাকে আমরা বলছি স্কিমা, মানে টোটাল স্ট্রাকচারটাকে আমি বলছি। আর ইনস্ট্যান্স যেটা বলছি সেটা হচ্ছে কি না, প্রতি সেকেন্ডে ধর কিছু ডেটা ব্যাংকে ঢুকছে, কেউ টাকা তুলছে, কেউ টাকা জমা করছে, কেউ কোনো একটা গ্যাসের হোক বা ইলেকট্রিকের হোক সেটা পেমেন্ট করছে। তো প্রতিনিয়ত কিছু ডেটা ইনসার্ট হচ্ছে, ডিলিট হচ্ছে, আপডেট হচ্ছে। তো কোনো একটা পার্টিকুলার টাইমে যে ডেটাটার যা অবস্থা রয়েছে সেটাকে আমরা ইনস্ট্যান্স বলছি। ওকে, তো স্কিমা আর ইনস্ট্যান্স বোঝা যাচ্ছে। স্কিমা হচ্ছে ওভারঅল ডিজাইন অফ দ্য ডেটাবেস, আর ইনস্ট্যান্স হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাইমে যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি সেই সময়ের জন্য ইনস্ট্যান্স। আর ডেটাবেস ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা মেশিনের সঙ্গে কথা বলি, তেমন ডেটাবেস ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডেটাবেসের সঙ্গে কথা বলবো। ডেটাবেসে কিভাবে ডেটা ইনসার্ট করব, কোন একটা পার্টিকুলার ডেটা যদি আমি বের করতে চাই সেটা কিভাবে বের করব, তো আমাকে ডিবিএমএস এর সঙ্গে তো কথা বলতে হবে, তাই তো। তো তার জন্য আমার একটা ল্যাঙ্গুয়েজ দরকার, সেটা হচ্ছে ডিবিএমএস ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি তোমাদের যে সিলেবাসে রয়েছে এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ আমরা দেখব। ওকে, তো সেই ডেটাবেস ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা এখানে পড়ব। ওকে,
তো শুরু করা যাক। এই অংশটাই যদি শুরু করি আমি, যে সিলেবাসটা যেটা দেখালাম, ওকে, তো এই সিলেবাসের এই ইন্ট্রোডাকশন যে পার্টটা রয়েছে, এই অংশটা যদি আমি দেখাতে চাইছি আজকের জন্য, ঠিক আছে? তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস সংক্ষেপে লেখা হয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। তোমাদের যে সাবজেক্ট কোড লেখা রয়েছে এটা। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জানতে গেলে যেগুলো জানতে হবে সেইগুলো হচ্ছে এইটা। হোয়াট ইজ ডেটাবেস? ডেটাবেস মানেটা কি? তো ডেটাবেস মানে হচ্ছে কোনো একটা কলেজ, কোনো একটা ব্যাংক, কোনো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, ধরো আমি বললাম যে তোমার হচ্ছে প্রাইমারি স্কুলের জন্য যে প্রাইমারি টিচারদের যত ডেটা একটা জায়গায় তো স্টোর হচ্ছে, বা হাই স্কুলের যত ডেটা একটা জায়গায় স্টোর হচ্ছে, কলেজের সমস্ত ডেটা একটা জায়গায় স্টোর হচ্ছে তোমার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে। সেখানে কোন কলেজ, কতগুলো কলেজ রয়েছে, কতগুলো ইউনিভার্সিটি রয়েছে, কোন কলেজে কত টিচার রয়েছে, কোন কোন টিচারের কত কোয়ালিফিকেশন রয়েছে, সমস্ত ডেটা রয়েছে। তো কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের, কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউশনের যত ডেটা রয়েছে সেই ডেটাগুলোকে একসঙ্গে আমরা বলছি ডেটাবেস। তো আমি যদি বলি বাগনান কলেজের ডেটাবেস, তার মানে বাগনান কলেজের যত স্টুডেন্ট, যত টিচার, যত সাবজেক্ট, তার সম্পর্কীয় যত ডেটা সেটা বাগনান কলেজে রয়েছে, সেই ডেটাগুলোকে আমরা বলছি বাগনান কলেজের ডেটাবেস। সেম জিনিস একটা ব্যাংকের যত ডেটা রয়েছে সেই ডেটা একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে ব্যাংক ডেটাবেস বলছি। একটা কোম্পানিতে যত ডেটা রয়েছে, সেই কোম্পানি কোন কোন প্রজেক্টে কাজ করছে, বা কোন কোন এমপ্লয়ি রয়েছে, কোন কোন এমপ্লয়ি কত স্যালারি পাচ্ছে, সমস্ত কিন্তু ডেটা একটা জায়গায় স্টোর করা রয়েছে, সেই ডেটাগুলোকে একসঙ্গে আমরা বলছি ডেটাবেস। তাহলে ডেটাবেস ব্যাপারটা বোঝা গেল যে কালেকশন অফ ডেটা, কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের কালেকশন অফ ডেটা, সেটাকে আমরা ইউজুয়ালি রেফার টু অ্যাজ ডেটাবেস বলি। প্রথম লাইনে যেটা লেখা রয়েছে, কালেকশন অফ ডেটা ইউজুয়ালি রেফার টু অ্যাজ ডেটাবেস, যেটা আমরা ইউজুয়ালি বলে থাকি। অনেক ডেটা একসঙ্গে রয়েছে, সেটা কোন একটা পার্টিকুলার অর্গানাইজেশনের ক্ষেত্রেই হবে, সেটা ব্যাংক হোক, সেটা কোম্পানি হোক, সেটা কলেজ হোক, সেটা বিডিও অফিস হোক, সেটা কোনো একটা হসপিটাল হোক, বা কোনো একটা শপিং মল হোক। ধরো যে বিশাল যে মেগা শপ রয়েছে, সেখানে প্রতিটা প্রোডাক্টের কিন্তু একটা টেবিল রয়েছে, প্রোডাক্ট লিস্ট বলে, প্রোডাক্ট বলে একটা টেবিল রয়েছে। সেখানে প্রোডাক্টের নাম রয়েছে, তার পাশে প্রোডাক্টের ক্যাটাগরি রয়েছে, তাতে প্রোডাক্টের প্রাইস রয়েছে, ওকে, সেই প্রোডাক্টের তোমার এমআরপি ভ্যালু কত, এখন কারেন্ট ভ্যালু কত রয়েছে, প্রতিটা প্রোডাক্টের একটা করে নাম্বার রয়েছে, আইডেন্টিফিকেশন নাম্বার, ওকে। তো সেইটা হচ্ছে একটা টেবিলের মধ্যে স্টোর করা আছে। এবার বিশালেতে কিছু এমপ্লয়ি রয়েছে যারা, তাদের ডেটাও কিন্তু রয়েছে, সেখানে কোন এমপ্লয়ি রয়েছে, তাদের ডেজিগনেশন কি, তাদের পাসওয়ার্ড কি, তারা যখন মানে কাউন্টারে বসবে তখন কোন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবে, সেগুলো রয়েছে। এবার যখনই কোনো একটা প্রোডাক্ট কেউ কিনছে, তখন কোন একটা কাউন্টারের মাধ্যম দিয়ে সে কিনছে, যখনই যেই কাউন্টারে যাচ্ছে সেই কাউন্টারের যে ছেলেটা রয়েছে বা মেয়েটা রয়েছে, সে কি করলো না, স্ক্যান করে তার কাছ থেকে পয়সা নিল। সঙ্গে সঙ্গে আরেকটা টেবিল রয়েছে, তাতে কোন প্রোডাক্ট আইডি আর কে পারচেজটা করিয়েছে তার নাম এসে যাবে। সঙ্গে সঙ্গে তখন কে কত টাকার বিক্রি করেছে আমরা বুঝতে পেরে যাব। তো এখানে তিনখানা টেবিল ইউজ হচ্ছে, একটা প্রোডাক্টের জন্য, একটা এমপ্লয়ির জন্য, আর একটা পারচেজ বলে। যে পারচেজ টেবিলেতে কি কি থাকবে না, কে বিক্রি করেছে, কোন প্রোডাক্টটা বিক্রি করেছে, ওকে। তো এইভাবে ডেটা স্টোর থাকবে। এবার ধরো কাস্টমারের লিস্ট রয়েছে, তোমাদের যে একটা ফোন নাম্বার নেয় বিশালে দেখবে, তো সেখানে ফোন নাম্বার রয়েছে, তাতে ধরো আমি তোমার নামটাও লিখে রাখলাম। তো সেই ফোন নাম্বার ধরে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা কিনেছে তার জন্য কিন্তু আমি ওই পারচেজ টেবিলের মধ্যেই রাখতে পারি, যে কে বিক্রিটা করলো, কোন প্রোডাক্টটা কাকে বিক্রি করলো, তিনটে জিনিস, তার সঙ্গে কবে বিক্রি করেছে তার ডেটটা, সেইটা কিন্তু আরেকটা টেবিলে স্টোর হচ্ছে। তাহলে তিনটে টেবিল, একটা প্রোডাক্ট টেবিল, একটা পারচেজ টেবিল, আর একটা এমপ্লয়ি টেবিল, আর একটা আমি ইউজ করতে পারি কাস্টমার টেবিল, একটা ইউজ করতে পারি। তো অনেকগুলো টেবিলে সমস্ত ডেটাগুলো কিন্তু একটার সঙ্গে একটা রিলেশন রয়েছে।
তো সেই কালেকশন অফ ডেটাকে আমরা ইউজুয়ালি রেফার টু অ্যাজ ডেটাবেস বলছি। তো যখনই এরকম তোমরা শুনতে পাবে যে কলেজের ডেটাবেস বা ব্যাংকের ডেটাবেসে এটা নেই বা কোম্পানির ডেটাবেসে আমার নামটা ঢোকায়নি, তার মানে কোম্পানির যে ডেটাবেস রয়েছে তাতে অনেকগুলো টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে ডেটাটা নেই। ওকে, আমরা বলতে পারি যে ডেটাবেস মানে হচ্ছে কালেকশন অফ টেবিল, এটাও বলতে পারি। মানে একটা কোম্পানিতে তো একটা টেবিলেই সমস্ত ডেটা থাকে না। ধরো স্টুডেন্ট টেবিলে কি টিচারের নাম ঢোকানো যাবে? ঢোকানো যাবে না, কারণ স্টুডেন্টদের স্যালারি নেই, টিচারদের স্যালারি আছে। তাহলে স্যালারিটা তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে, তাই না? তো আমরা যদি একটা টেবিলের মধ্যে স্টুডেন্ট টিচার সবাই একসঙ্গে যদি রেখে দিই ডেটা, তাহলে কিন্তু আমরা রাখতে পারবো না। কারণটা হচ্ছে একটাই, যে স্টুডেন্টদের যে যে জিনিসগুলো রয়েছে সেইগুলো টিচারদের নেই। যেমন স্টুডেন্টদের রোল নাম্বার রয়েছে, স্যালারি নেই। টিচারদের এমপ্লয় আইডি রয়েছে কিন্তু রোল নাম্বার নেই। স্টুডেন্টদের ডেট অফ বার্থ রয়েছে, টিচারদেরও ডেট অফ বার্থ রয়েছে। টিচারদের ডেট অফ জয়নিং রয়েছে, স্টুডেন্টদের সেটা নেই। স্টুডেন্টদের দেখবে ইয়ার রয়েছে, টিচারদের কি ইয়ার রয়েছে? না। ওকে, তো অনেক জিনিস টিচারদের থাকে যেটা স্টুডেন্টদের থাকে না, আবার স্টুডেন্টদের থাকে সেটা টিচারদের থাকে না। তাহলে একই টেবিলেতে কিভাবে সবাই ডেটা রাখবো? রাখতে পারবো না। সেই জন্য স্টুডেন্টদের টেবিল আলাদা হয়, টিচারদের টেবিল আলাদা হয়। ক্লাস বলে একটা টেবিল, যে কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট বলে একটা টেবিল, সেখানে ডিপার্টমেন্টের নামগুলো থাকবে পরপর, এবং সেই ডিপার্টমেন্টের তার পরের কলমেতে কোন ডিপার্টমেন্টে কতগুলো করে টিচার রয়েছে সেইগুলো থাকবে। তো এই রকম ভাবে অনেকগুলো টেবিলকে একসঙ্গে আমরা বলি ডেটাবেস, বা কালেকশন অফ ডেটা আমরা বলি ডেটাবেস। ওকে, তো এটা কি কন্টেন্টস করে না, কন্টেন্টস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্টিকুলার এন্টারপ্রাইজ। মানে একটা ইনস্টিটিউশন, একটা কলেজ, একটা 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 শপিং মল, তাদের সমস্ত ডেটা কিন্তু থাকে। যদি বলে হোয়াট ইজ ডেটাবেস, তাহলে ডেফিনেশনটা এইরকম ধরনের। এ ডেটাবেস মে বি ডিফাইন্ড অ্যাজ এ কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। ইন্টার রিলেটেড কেন বলছি না, একটা ডেটা একটা টেবিলের থেকে অন্য আর একটা টেবিলের সঙ্গে রিলেশন তৈরি করেছে। ওকে, সেটাকে আমরা বলছি ইন্টার রিলেটেড ডেটা, যারা স্টোর টুগেদার টু সার্ভ মাল্টিপল অ্যাপ্লিকেশন। যে টেবিলগুলো একটা জায়গায় স্টোর হয়ে থাকবে যে কোনো অ্যাপ্লিকেশনকে সার্ভ করার জন্য। আমি যদি বলি যে এই মোবাইল নাম্বার কত প্রোডাক্ট কিনেছে এই এক বছরে দেখাও, তো সঙ্গে সঙ্গে বের করে দেবে। তো আমরা কি করতে পারি না, বিভিন্ন টেবিল থেকে ডেটা একটা জায়গায় তুলে নিয়ে আসতে পারি। তো সেই জন্য বলছে টু সার্ভ, মানে সার্ভিস দেওয়ার জন্য, টু মাল্টিপল অ্যাপ্লিকেশন থেকে যে যাই চাইুক না কেন সেখান থেকে বেরিয়ে যাবে। ধরো আমি যদি জানতে চাই যে আচ্ছা এবছরে কে কে ট্যাক্স দিল না, 1 মিনিটের কাজ, 1 মিনিটে নয়, কয়েক সেকেন্ডের কাজ, শুধু কোয়ারিটা লিখবো, এন্টার মারবো, বাস বেরিয়ে যাবে। ওকে, আমি যদি বলি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2019-20 কতজন ফার্স্ট ক্লাস পেয়েছে বের করো, তো আমাদের লাগবে কয়েক সেকেন্ড লাগবে, শুধু কোয়ারিটা টাইপ করবো, এন্টার মারবো, ডিবিএমএস ল্যাঙ্গুয়েজ দিয়ে, এসকিউএল দিয়ে জাস্ট কোয়ারিটা পুট করবো, সেই ডেটা থেকে সব তুলে নিয়ে আমাকে দিয়ে দেবে। ওকে, তো যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু এই ডেটাগুলো ইউজ হয়ে থাকে। তো ডেফিনেশন হচ্ছে এটাই, যে ডেটাবেস মে বি ডিফাইন্ড অ্যাজ কি কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, মানে অনেক ডেটা যেটা নিজেদের মধ্যে কানেকশন করা রয়েছে, সেই ইন্টার রিলেটেড ডেটা যেগুলো এক জায়গায় স্টোর থাকবে, যেটা যে কোনো অ্যাপ্লিকেশনকে সার্ভিস দেওয়ার জন্য, যে কোনো অ্যাপ্লিকেশনে যে যে কোয়ারি তুমি করবে সেই কোয়ারির কে উত্তর দেওয়ার জন্য। এক্সাম্পল কি রয়েছে না, টেলিফোন ডিকশনারি। ওকে, টেলিফোন ডিকশনারিতে তোমার ফোন নাম্বার, তোমার নাম, তোমার অ্যাড্রেস এইসব বেরিয়ে যাবে। বা ডিকশনারি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের, সেটা কি নাউন কি অ্যাডজেক্টিভ, বা তার মিনিং কি, সেটা দিয়ে কি কি সেন্টেন্স হয়, তো তার জন্য একটা টেবিল। তো এইগুলো হচ্ছে ডেটাবেসের এক্সাম্পল। বা আমি বলতে পারি যে কলেজ ইনফরমেশন সিস্টেমের যে ডেটাবেস, ব্যাংকিং ইনফরমেশন সিস্টেমের যে ডেটাবেস, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের যে ডেটাবেস, তো সেইগুলো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি একটা ইন্টারনেটে দেখি সার্চ করি, একটা ডিবিএমএস এর যদি একটা পিকচার আমি দেখতে পাই, ডেটাবেস অফ হসপিটাল
আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছ, একটা টেবিল দেখতে পাচ্ছ কি? একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখো এটা হচ্ছে পেশেন্ট টেবিল। পেশেন্টের নাম রয়েছে, পেশেন্ট আইডি রয়েছে, পেশেন্টের অ্যাড্রেস রয়েছে, কন্ট্যাক্ট নম্বর রয়েছে। যদি পেশেন্টের কিছু অসুবিধা হয় সেটা এটা দরকার, মানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে। পেশেন্টের নাম রয়েছে, কারণ বাড়ির লোক ওই নাম ধরেই চিনবে, পেশেন্ট আইডি চিনে না। ওকে, তো এখানে নাম রয়েছে, পেশেন্টের আইডি রয়েছে। হসপিটালের যে ডাক্তাররা রয়েছে বা নার্সরা রয়েছে তারা এই আইডি ধরে কিন্তু পেশেন্টকে চিনবে। পেশেন্টের অ্যাড্রেস রয়েছে, অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসছে। অনেক সময় এরকম যে জায়গার নাম ধরে ডাকলেই বুঝতে পারা যায়। আর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যদি কোনো ইমার্জেন্সি কেস থাকে এই ফোন নাম্বারে ফোন করে তাদেরকে বলবে যে এই অবস্থা। তবে একটা হসপিটালে যখনই কোনো পেশেন্ট যাবে এই ডেটাগুলো তো নেবেই। ওকে, তার সঙ্গে শুধু তাই নয়, একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেখানে তুমি মেল কি ফিমেল, তোমার এজ কত, তোমার সুগার আছে কিনা, তোমার ব্লাড গ্রুপ কি, এরকম অনেক কলম থাকে, তাই তো? ডক্টরের যে টেবিল রয়েছে, ডক্টরের কি কি থাকে না, ডক্টরের নাম থাকে, ডক্টর আইডি থাকে, কি স্পেশালিস্ট তার কন্ট্যাক্ট নাম্বার থাকে, তারপর কি থাকে, ডক্টরের স্যালারি থাকবে, কোন কোন ডেটে অ্যাভেলেবেল রয়েছে সেইগুলো থাকবে। তো ডক্টরদের বলে একটা টেবিল, ডক্টর টেবিল থাকবে। আর একটা হচ্ছে কি না, ডিজিজ বলে একটা টেবিল রয়েছে, যে এই হচ্ছে ডিজিজ আইডি, আর তার জন্য কি কি মেডিসিন বা কোন কোন ডাক্তার হচ্ছে ওর জন্য স্পেশালিস্ট রয়েছে, যখন তার কোনো ক্যান্সার হবে তখন এদের সঙ্গে যোগাযোগ করবে। ওকে, এবার দেখো এই পেশেন্টের আইডি দেখো, এই টেবিলটা যখন তুমি ভর্তি হচ্ছ তখন নয়, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে দেখবে যখনই তুমি ভর্তি হবে বড় বড় হসপিটালে, মানে তুমি বলতে যে আমরা যে কেউ ভর্তি হতে পারি, তো যখনই কেউ ভর্তি হবে তখন বলবে যে আচ্ছা আপনি কোন ডাক্তারের আন্ডারে কিন্তু আপনি ভর্তি হতে চান, জিজ্ঞেস করবে। আর যদি তুমি বলতে নাই পারো যে আমি জানি না কোনো ডাক্তার, আমার যা রোগ হয়েছে সেই হিসাবে, তো যে ইমার্জেন্সিতে যে ডাক্তার থাকে সে বুঝতে পেরে যাবে যে এর রোগটা কি হতে পারে। যদি দেখে এর ক্যান্সার হতে পারে, তাহলে কি না কোনো একটা ডাক্তার, এই যে ডাক্তারের যে আইডি রয়েছে, ক্যান্সার স্পেশালিস্ট যে 11 নম্বর, এই যে ডিজিজ আইডি, যে 11 নম্বর ডিজিজ আইডি রয়েছে, সেই ক্যান্সারের যে ডাক্তার রয়েছে সেই ডাক্তার, তার ডক্টর আইডি হচ্ছে 210, সেই 210 এখানে লিখে দিল। তাহলে এই পেশেন্টটা ওই ডাক্তারের আন্ডারে ঢুকে গেল, কোন তারিখে ঢুকলো। ওকে, তো এইভাবে কি হচ্ছে না, আর একটা টেবিল তৈরি হবে। তো ডিজিজ টেবিলটা এখানে নাও থাকতে পারে, এখানে এই তিনটে টেবিল হলেই হয়ে যাবে। ডিজিজ টেবিল আমার দরকার নেই, ডিজিজ এই ডাক্তাররা ঠিক করবে কোনো। ওকে, তো এখানেও আমি লিখে দিতে পারি ডিজিজটা। ওকে, তো দেখো এই তিনটে টেবিল কি হচ্ছে, এর ডেটা দেখো, এই টেবিলটা এই দুটো টেবিলকে কানেক্ট করে রেখেছে। ওকে, সেম জিনিস আমি একটা অন্য ধরনের একটা টেবিল দেখাচ্ছি। ওকে, এই দেখো এখানে হচ্ছে দুটো টেবিল রয়েছে, এখানে হচ্ছে পেশেন্ট টেবিল রয়েছে আর এখানে ডাক্তার টেবিল রয়েছে। এই দুটো পেশেন্টের, এটা তো পেশেন্টের ডিটেলস থাকবে, এখানে ডাক্তারদের ডিটেলস থাকবে। আচ্ছা কোন পেশেন্ট তাহলে কোন ডাক্তারের আন্ডারে রয়েছে, এটা কি এই টেবিল থেকে বোঝা যাবে না? তাহলে আর একটা টেবিল তৈরি করবে, যেখানে কি না অ্যাডমিট বলে লেখা থাকবে সেই টেবিলটা, তাতে কোন পেশেন্ট, এই পেশেন্টের পেশেন্ট আইডি, আর এখানে পেশেন্টের ডক্টর আইডি দেয়া থাকবে, আর তার পাশে কবে ভর্তি হয়েছে। তাহলে আর একটা টেবিল থাকবে। তো এই তিনটে টেবিল মিলে হচ্ছে কি বলছি না, ডেটাবেস বলছি। ওকে, তো ডেটাবেস মানে বোঝা যাচ্ছে যে এটা কি ডেটাবেস। তো ডেফিনেশন বলছে কি, ডেটাবেস মে বি ডিফাইন্ড অ্যাজ এ কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, যে একটা ডেটা একটা টেবিলের অন্য টেবিলের আর একটা ডেটার সঙ্গে রিলেশন তৈরি করেছে, যেটা কি হচ্ছে একটা জায়গায় স্টোর থাকবে, স্টোর টুগেদার টু সার্ভ মাল্টিপল অ্যাপ্লিকেশন। তুমি যখনই বলবে যে আচ্ছা এই ডাক্তারের আন্ডারে কটা পেশেন্ট রয়েছে, তুমি কিন্তু বলে দিতে পারবে, কারণ হচ্ছে ওই ডাক্তারটা কোন পেশেন্ট আইডির সঙ্গে যুক্ত রয়েছে, কোন কোন পেশেন্ট আইডি, সেখান থেকে কাউন্ট করে নিতে পারবে। তো ডেটাবেসে ডেটা স্টোর থাকবে, সেখান থেকে আমি যা জিনিস চাইবো তাই আমাকে ডিবিএমএস ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে আমি সেই রেজাল্টটা পেয়ে যাব। তো এই হচ্ছে ডেটাবেস। এক্সাম্পলও বুঝলে। তো কারো যদি কোনো কোয়ারি থাকে বলো ডেটাবেসের
ডেটাবেস নিয়ে যদি কোনো কোয়েরি থাকে বলো। ডেটাবেস মানে বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ স্যার। তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো। ওকে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ইনসার্ট বলে আমি একটা টেবিল তৈরি করলাম এখানে। ওকে, আর একটা টেবিল তৈরি করলাম এখানে। স্যার ভিডিও দেখা যাচ্ছে না আপনার। আচ্ছা, কে? স্যার সুমন। আচ্ছা শোন, যে পিপিল বলে লেখা আছে না, হ্যাঁ পিপিলে ক্লিক কর। ওখানে দেখবি আমার হুম। দুটো ছবি দেয়া আছে। হ্যাঁ আমি যেটা প্রেজেন্ট করছি সেটাতে ক্লিক কর। সেটাই স্যার করা আছে। তাহলে অন্য আর একটা ছবি আছে আমার, সেটাতে ক্লিক কর। হ্যাঁ আছে? পিন কর। হ্যাঁ স্যার। এসছে? হ্যাঁ স্যার এসেছে। Okay. দেখ, আমি এখানে তিনটে টেবিল তৈরি করছি। ধর কোন একটা শপিং মলের ক্ষেত্রে আমি ধরছি। ওকে, ধর এইটা আমি ডেটাবেসটা তৈরি করছি শপিং মলের ক্ষেত্রে। তো হচ্ছে শপিং মলটার নাম কি দেবো? তো ধর শপিং মলটার নাম দিলাম ধর ই শপিং মল। ই শপিং মল। এখানে যে যখন শপিং মল একটা তৈরি করবে, প্রথমে কি টেবিল দরকার রে? যখন শপিং মল একটা তৈরি হবে তাতে কি প্রথমে কি কাস্টমার এসে যাবে না? প্রথমে তো কাস্টমার আসবে না। প্রথমে কাস্টমার আসবে না। তো প্রথমে তাকে তৈরি করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে প্রোডাক্ট বলে। প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট বলে। ওকে, তো ই শপিং মল বলে আমি একটা ডেটাবেস, ই শপিং মল ডেটাবেস বলে আমি একটা ডেটাবেস তৈরি করছি, যেখানে প্রোডাক্ট বলে একটা লিস্ট থাকবে। তো সেখানে কি থাকবে না, প্রোডাক্টের নেম, এর ক্যাটাগরি, ওকে, এর প্রাইস থাকবে, আর এর কালার ফালার এরকম থাকবে, বা ডেট অফ এক্সপায়ারি ডেট এইসব থাকবে। ওকে, আমি বললাম যে কালার্স। ওকে, তো এখানে ধর নেম হচ্ছে কি না, আমি বললাম টি শার্ট। আচ্ছা, ধর এটা হতে পারে স্মার্টফোন। আর এটা ধর এরকম হতে পারে যে কি হতে পারে, ওকে ওকে ল্যাপটপ। ল্যাপটপ ক্যাটাগরি কি কি না, এটা হচ্ছে গার্মেন্টস। ওকে, এটা কি ইলেকট্রনিক্স, বা আমি বলতে পারি ফোন, ফোন রিলেটেড। এটা ল্যাপটপ হচ্ছে কম্পিউটার রিলেটেড। ওকে, এটা হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, এর প্রাইস কি কি না, প্রাইস ধর এটার দাম হচ্ছে 200 টাকা, এটার দাম বললাম হচ্ছে স্মার্টফোন তো ওকে 16,000, আর এটা ধর ল্যাপটপ হচ্ছে ধর 90,000। ওকে, এর কালার কি কি রয়েছে সেটাও থাকতে পারে, বা অন্য কিছু আরো অনেক প্রপার্টি থাকতে পারে। ওকে, বা কোন কোম্পানি, ব্র্যান্ড। ওকে, ব্র্যান্ড। ব্র্যান্ড, এর ব্র্যান্ডটা কি না, গার্মেন্টস এর ব্র্যান্ড ধর। ওকে, কি বলবো, অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে এখানে। ধর ধর এরকম ধরনের। ওকে, ধর নাইক বলে একটা লিখলাম। ফোনের ধর এটা রয়েছে ধর মোটোরোলা। তারপরে ধর কম্পিউটারে যে ল্যাপটপ রয়েছে ধর ডেল। ওকে, এরকম লিখলাম। এই হচ্ছে প্রোডাক্ট লিস্ট। এরপরে শপিং মলটা খুলে দেওয়া হলো, যে এই হচ্ছে আমার শপিং মল, এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো এই টেবিলটা কোথায়, তাদের যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারে কিন্তু স্টোর থাকতে হবে। এর সঙ্গে কি থাকবে, এবার ধর ই শপিং মল মানে কাস্টমার কি অনলাইনে কেনা বেচা করবে। তো যখনই কেউ কেনা বেচা করবে, ফ্লিপকার্ট বা অ্যামাজন তোমাদের ফোন নাম্বার নেয়, তোমাদের নাম টাম নেয়, অ্যাড্রেস নেয়, তো ফোন নাম্বার এটা সবকিছু নেয়। তো তারা কি করবে, এখানে আর একটা টেবিল তৈরি করবে না, কাস্টমার বলে। কাস্টমার বলে টেবিল তৈরি করবে। সেই কাস্টমারের কি কি থাকবে না, সি নেম,
ওকে, সি আইডি, কাস্টমারের একটা আইডি থাকে, সি নেম মানে কাস্টমারের নেম, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ওকে, আরো সব জিনিস থাকতে পারে, ওকে, আর নাও থাকতে পারে, থাকতেও পারে, অনেক কিছু থাকতে পারে আবার নাও থাকতে পারে। অনেক কিছু থাকলে কি হচ্ছে না, ফিল আপ করতে অনেক সময় লেগে যাবে, তাই তো? তো কাস্টমাররা বিরক্ত হয়ে যেতে পারে। তো এরকম কাস্টমার আইডি এরকম ধরনের হলো যে 001, 002, 003, 004 এরকম ধরনের। তো এখানে নাম ধর সুমন, ওকে সুমন, আর হচ্ছে কুন্তল, আর হচ্ছে বাকি হচ্ছে তানিয়া, আর হচ্ছে নাজরিন, এরকম। অ্যাড্রেস রয়েছে, কারো বাড়ি হচ্ছে WRH হাওড়া, কারো বাগনান, কারো কলকাতা, আরো কারো বাগনান, ওকে, এরকম একই অ্যাড্রেস থাকতেও পারে, ওকে, ফোন নাম্বার এরকম থাকতে পারে কিছু একটা। আমি এখান থেকে কি জানতে পারি? আমি বললাম যে বাগনানের কজন কাস্টমার রয়েছে, তাহলে ইজিলি বলে দেওয়া যাবে যে 2 জন রয়েছে। আমি যদি বলি হাওড়ার কতজন রয়েছে, না 1 জন রয়েছে, কলকাতা, তো আমি এখান থেকে এই টেবিল থেকে এই সব জিনিসগুলো পেয়ে যাবো, ওকে। আমি যদি বলি এস দিয়ে কাদের নাম আছে বলো, পেয়ে যাব। টি দিয়ে কাদের নাম আছে বলো, পেয়ে যাব। লাস্টে যাদের নামের শেষে এ রয়েছে তাদের নামগুলো কি কি, ওকে। এইচ ও ডাব্লিউ প্রথমে রয়েছে, এরকম অ্যাড্রেসের কারা কারা রয়েছে সেই রকম বেরিয়ে যাবে। তো এই যে এত যে ডেটা অ্যানালিসিস হচ্ছে, তো এখান থেকেই পাওয়া যাচ্ছে। তো ডিবিএমএস দিয়ে কিন্তু ডেটা অ্যানালিসিস আমরা করতে পারি। আমরা এখান থেকে কি কি, এই টেবিল থেকে কি কি কোশ্চেন এর করতে পারি, যে এই টেবিল থেকে বলো তো কটা গার্মেন্টস প্রোডাক্ট রয়েছে, না পেয়ে যাব। আমি যদি বলি 5,000-এর নিচে যে যে প্রোডাক্ট গুলো আছে তার ডিটেলস বের করো, তাহলে টি শার্ট এসে যাবে। আমি যদি বলি 10,000-এর উপরে যে 1 লাখ, তোমার 50,000-এর উপরে কোন কোন প্রোডাক্ট আছে, না সেটাও বেরিয়ে যাবে। আমি যদি বলি মোটরোলা কোম্পানির ব্র্যান্ডের কি কি মোবাইল ফোন আছে সেইগুলো বেরিয়ে যাবে। ডেলের কি কি কম্পিউটার পাওয়া যায় সেগুলো বেরিয়ে যাবে। গার্মেন্টস টাইপের যত প্রোডাক্ট আছে সেইগুলো লিস্ট করো, সেটা পেয়ে যাবো। নাইক কি কি প্রোডাক্ট বিক্রি করে সেইগুলো পেয়ে যাবো, তো এখান থেকে পেয়ে যাবো। তো এইগুলোকে আমরা বলছি কোয়ারি, যে আমরা একটা কোয়ারি করলাম, একটা কোশ্চেন করলাম যে এইটা কি এখান থেকে বেরোতে পারে, ইয়েস, বেরিয়ে যাবে, ওকে। আচ্ছা, 3 নম্বর টেবিলটা কি হচ্ছে না, আমি একটু ছোট করছি দেখাতে সুবিধা হয়। 3 নম্বর টেবিলটা হচ্ছে কি না, পারচেজ বলে টেবিলটি বললাম, ওকে। 3 নম্বর টেবিলটার নাম দিলাম এরকম পারচেজড বলে, ওকে। তো তাতে কি থাকবে না, সিআইডি মানে কোন কাস্টমার, আর হচ্ছে ওহো আরেকটা জিনিস এখানে ঢুকিয়ে দিচ্ছি, এই যে প্রোডাক্ট রয়েছে না, এই প্রোডাক্টের আগে পিআইডি দিয়ে দিই, আর এটা হচ্ছে পি নেম করে দিই, হ্যাঁ। প্রোডাক্টের প্রোডাক্ট আইডি একটা থাকে, P001, P002, P003, ওকে। এরপর আমি যদি এরকম লিখি, তোমরা বলবে কে উত্তর দিতে পারবো, বলবো আমাকে। আমি বললাম 003 P002, আর এটা হচ্ছে ডেট, কবে কিনেছে, হ্যাঁ, ধর হচ্ছে 5/1। আচ্ছা, আমি এবার এখান থেকে বলছি, বলবি স্মার্টফোন কে কিনেছে, আমি স্মার্টফোন কে কিনেছে, তানিয়া তাহলে ওই স্মার্টফোনটা এবার বল, তাহলে কোন জায়গায়, যে অ্যামাজন আছে সে অ্যামাজন কোন জায়গায় পাঠাবে, কলকাতায় না বাগনান না হাওড়ায়, কলকাতা। তাহলে বুঝতেই পারছিস যে কিভাবে ডেটাগুলো থাকে। তাহলে অ্যামাজন বুঝতে পেরে যায় যে তোরা একটা প্রোডাক্ট কিনলি, তো অসংখ্য প্রোডাক্ট দেখবি একজন নিয়ে যাচ্ছে, সে কি করে পেয়ে গেল ওই প্রোডাক্টগুলো, যে এটাই ভাবে। আচ্ছা, এরপরে ধর আমি এরকম লিখলাম, এটার মানে কি বোঝাচ্ছে, সুমন টি শার্ট কিনেছে এত তারিখে। বাবা
বাবা, আর ওটা হাওড়াতে যাবে। একদম একদম ঠিক বলেছিস। তাহলে সুমনকে হাওড়াতে যাবে তো ঠিকই, তাকে ক টাকা দিতে হবে? 200 টাকা। হ্যাঁ, আচ্ছা সুমন তাহলে কি ব্র্যান্ডের কিনেছে, টি শার্ট কিনেছে? নাইট। ওকে, বুঝতে পেরে গেছি তাহলে। ওকে, তো এই হচ্ছে তিনটে টেবিল এইভাবে কানেক্টেড থাকে। তাহলে এই টেবিলের সঙ্গে এই টেবিল এই টেবিল এই টেবিল কানেক্টেড রয়েছে। তো এইগুলোকে আমরা বলছি, এক একটাকে আমরা বলছি ডেটা। ঠিক আছে, এইগুলো এক একটা হচ্ছে ডেটা। তো তোরা যখন এরকম কি একটা মোবাইল কিনিস, তোরা কি এরকম লিখিস PRODUCT প্রোডাক্ট NAME নেম বলে তারপরে স্মার্টফোন বলে লিখিস? তো প্রোডাক্ট নেম তো দেওয়াই থাকে, তুই শুধু বলিস স্মার্টফোন, তুই শুধু বলিস যে এত টাকার রেঞ্জ, সঙ্গে সঙ্গে এসে যায়। তো তুই যে এটা পুট করছিস সেইগুলো হচ্ছে ডেটা, তার মানে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা। তো যখন প্রোডাক্ট লিস্টটা তৈরি হয়, তো তখন সেই শপিং মলে যারা কাজ করে তারা কি করছে, তারা শুধু ডেটাগুলো পুট করে যাচ্ছে। প্রোডাক্ট আইডি এইটা, প্রোডাক্ট নেম এটা, মানে PID বলে টাইপ করছে না, শুধু 001 002 003, হ্যাঁ 001 হচ্ছে সুমন হাওড়া, 002 কুন্তল বাগনান। তোরা এইগুলোই তো টাইপ করছিস যখন কাস্টমার রেজিস্ট্রেশন করছিস, না এরকম লিখছিস কাস্টমার নেম সুমন, এরকম লিখছিস না, তাই তো? তো তোরা যেগুলো পুট করছিস সেইগুলো হচ্ছে ডেটা। তো এইগুলোকে আমরা বলছি এক একটা ডেটা। ওকে, আর এক একটা ডেটা মানে টেবিলের ক্ষেত্রে এই টোটাল যে ডেটাগুলো এইগুলো কি রিলেটেড, এইগুলোকে এক একটা বলছি রো। ওকে, এইটাকে একটা বলছি রো, ROW রো। এটাকে আমরা বলছি এক একটা রো বা একটা রেকর্ড। তো রো বলতে পারি, একটা রেকর্ড বলতে পারি, বা একটা টুপুল বলতে পারি, টুপুল TUPLE টুপুল। হ্যাঁ, তো রেকর্ড বা ইনফরমেশন বা টুপুল বলতে পারি এক একটাকে। তাহলে অনেকগুলো রেকর্ড দিয়ে কি তৈরি হয় রে? অনেকগুলো রেকর্ড দিয়ে কি তৈরি হয়? একটা টেবিল। ইয়েস, আর অনেকগুলো টেবিল দিয়ে কি তৈরি হয়? একটা ডেটাবেস। ওকে, বাস বুঝতে পেরে গেছিস। তাহলে প্রথমে হচ্ছে ডেটা তৈরি হলো, সেই ডেটাগুলো দিয়ে এরকম অনেক রেকর্ড তৈরি হলো, অনেকগুলো রেকর্ডকে আমরা বলছি টেবিল, আর অনেকগুলো টেবিলকে আমরা বলছি ডেটাবেস। তাহলে বোঝা গেছে যে ডেটাবেসটা কি। ওকে, তো এই ডেটাবেস গেল। তাহলে ডিবিএমএসটা কি? ডেটাবেস বোঝা গেল, তাহলে ডিবিএমএসটা কি? না, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা সিস্টেম, এটা হচ্ছে সেট অফ টেবিল শুধু নয়, এটা হচ্ছে সিস্টেম, মানে একটা সফটওয়্যার। ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার। এতে কি রয়েছে না, অনেক প্রোগ্রাম রয়েছে। কি প্রোগ্রাম? ওই সি প্রোগ্রামেরই মতো। সি প্রোগ্রাম যেমন একটা যোগ করে, একটা বিয়োগ করে, একটা ইন্টিগ্রেশন করে, একটা ডেরিভেটিভ করে, এইসব রকম করে, সেই রকম ডিবিএমএস এরও একজন কি করে, ডেটা ইনসার্ট করে, একজন ডেটা বের করে, একজন ডেটাকে আপডেট করে, ওই যে টেবিল তৈরি করে, একজন টেবিলের নাম চেঞ্জ করে, টেবিল নেম চেঞ্জ করে, একজন কটা টেবিল তৈরি হবে সেটা ঠিক করে। এই যে করা এই যে প্রোগ্রামগুলো, এর জন্য অনেক প্রোগ্রাম রয়েছে। সেই অনেকগুলো প্রোগ্রামকে আমরা বলছি কি, কালেকশন অফ, ওকে, এই যে সেট অফ প্রোগ্রামস। ওকে, আমরা বলছি সেট অফ প্রোগ্রামস, এটাকে আমরা বলছি সেট অফ প্রোগ্রামস। শুধু সেট অফ প্রোগ্রাম নয়, আমি তো বললাম যে ইন্টার রিলেটেড ডেটা মানে ডেটাবেস। তো ইন্টার রিলেটেড ডেটা আর সেই ডেটাকে ম্যানেজ করার জন্য অনেক প্রোগ্রাম, সেই ডেটা ওই টেবিলগুলোকে অ্যাক্সেস করার জন্য, আপডেট করার জন্য বা ম্যানেজ করার জন্য, সেইটাকে আমরা কি বলছি, ডিবিএমএস। তাহলে ডিবিএমএস শুধু কি ওই সেট অফ টেবিলস নয়, মানে সেট ডেটাবেস নয়, সেই ডেটাবেসটাকে কন্ট্রোল করার জন্য, আপডেট করার জন্য, ম্যানেজ করার জন্য যত প্রোগ্রাম রয়েছে সেই সমস্ত প্রোগ্রামগুলোকে একসঙ্গে আমরা বলছি ডিবিএমএস। তাহলে ডিবিএমএসটা তৈরি হচ্ছে কি, কনসিস্ট অফ ইন্টার রিলেটেড ডেটা মানে ডেটাবেস অ্যান্ড সেট অফ প্রোগ্রামস। এবং কিছু প্রোগ্রাম কি জন্য, প্রোগ্রামগুলো কি জন্য না, কোনো একটা ছোট প্রোগ্রাম সেটা কোনো একটা ডেটা টেবিলেতে ঢোকানোর জন্য, কোনো একটা প্রোগ্রাম সেই যে ডেটাটা সুমন বলে নামটা দিয়েছি সেই নামটা ভুল হয়েছে সেটাকে আপডেট করার জন্য, কোনো একটা প্রোগ্রাম কোনো একটা রোকে ডিলিট করবে, কোনো একটা কলমকে ডিলিট করবে, কলমের নাম রিনেম করবে, কোনো একটা টেবিলকে ডিলিট করে দেবে, কোনো একটা টেবিলকে ট্রাঙ্কেট করবে, এই রকম ধরনের সমস্ত প্রোগ্রাম দিয়েই কিন্তু তৈরি হচ্ছে ডিবিএমএস। তাহলে ডিবিএমএস হচ্ছে জাস্ট একটা সফটওয়্যার প্যাকেজ, যেই প্যাকেজের মধ্যে আমরা ডেটাবেস তৈরি করতে পারি। ওকে, আর সেই ডেটাবেসটা তৈরি করার জন্য, আপডেট করার জন্য, কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য, যাই বলি না কেন তার জন্য অসংখ্য প্রোগ্রাম, সেই প্রোগ্রাম একসঙ্গে আমরা বলছি ডিবিএমএস। ওকে, দ্য কালেকশন অফ ডেটা ইউজুয়ালি কল্ড দ্য ডেটাবেস। আচ্ছা, তো গোল কি? দ্য গোল অফ ডিবিএমএস ইজ টু প্রোভাইড অ্যান এনভায়রনমেন্ট
এই ডিবিএমএস এর মেন গোল কি না একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করা যেখানে খুব কম সময়ে আমরা যে কোনো ডেটাকে ইনসার্ট করতে পারবো না, শুধু যে কোনো ডেটাকে আমরা খুব কুইকলি বের করে দিতে পারবো। ধরো কয়েক বছর ধরে একটা ব্যাংকিং সিস্টেম চলছে, এবার এখন ব্যাংকিং সিস্টেমে কয়েক কোটি মানুষ কিন্তু এক একটা ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু যখনই সেই ব্যাংকের তোমার ব্যাংকের যে ম্যানেজার রয়েছে বা ব্যাংকের যারা রয়েছে কাজ করছে যারা, তোমার অ্যাকাউন্ট নাম্বার দিলে সঙ্গে সঙ্গে তোমার ডেটা দিয়ে দিচ্ছে। এটা কি করে সম্ভব যে এত ডেটার মধ্যে থেকে কয়েক সেকেন্ডে আমরা কি করছি, সমস্ত ডেটা পেয়ে যাচ্ছি? কি কারণের জন্য? ডিবিএমএস আছে বলে। ডিবিএমএস সেই কারণেই আমরা ইউজ করছি যে যখনই তুমি একটা ফর্ম ফিল আপ করছো, যে যখনই সাবমিট করলে সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে গেল, যখনই তুমি তোমার রোল নাম্বার দিলে রেজাল্ট দেখার জন্য সঙ্গে সঙ্গে তোমার রেজাল্ট দিয়ে দিল। এটা তো বলেনি যে দুদিন পরে তুমি রেজাল্টটা পাবে, আজকে যেটা দিলে দুদিন পরে তুমি কম্পিউটারটা অন রাখো, দুদিন পরে রেজাল্ট পাবে, তা নয়, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। তো এইটা করেছে কে? এইটা করেছে ডিবিএমএস। তুমি দেখবে তোমার কম্পিউটারে ধরো 1 টিবি তোমার মেশিন রয়েছে, 1 টিবি মেশিনের মধ্যে তুমি একটা ফাইল সার্চ করছো, দেখবে কয়েক ঘন্টা লেগে যাবে ফাইল সার্চ করতে। যদি অনেক ভর্তি ফাইল থাকে দেখবে কয়েক ঘন্টা লেগে যাবে তোমার ওই যে একটা ছোট্ট ফাইল সার্চ করতে। তাহলে এত ডেটার মধ্যে থেকে কি করে এত কুইক? এখানে ডিবিএমএস আছে বলেই কিন্তু এইগুলো সম্ভব হচ্ছে। ওকে, তো রিট্রিভিং ইনফরমেশন ফ্রম দ্য ডেটাবেস মানে ডেটাবেস থেকে রিট্রিভ করা, ডেটাকে তুলে নিয়ে আসা, এবং স্টোর ইনফরমেশন ইনটু দ্য ডেটাবেস, ডেটাবেসে ডেটাকে স্টোর করা ইন এফিসিয়েন্ট ওয়েতে করার জন্যই কিন্তু আমরা ডিবিএমএস ইউজ করে থাকি। এই দুটোই হচ্ছে মেন গোল। ডিবিএমএস ইউজ করার মেন গোল হচ্ছে কি না খুব কুইকলি ডেটাকে অ্যাক্সেস করতে পারি যেন, আর খুব কুইকলি যেন ডেটাকে স্টোর করে দিতে পারি, তাহলেই কিন্তু কম্পিউটার তত ফাস্ট হবে, তত বেশি কাজ করতে পারবে। এক্সাম্পল কি রয়েছে ডিবিএমএস সিস্টেমের? আমরা ওরাকেল জানি, ওরাকেল 8, ওরাকেল 8i, 9, 9i, 10, 10g, 11i, এইগুলো হচ্ছে কি ওরাকেলের প্রোডাক্ট, ডিবিএমএস এর প্রোডাক্ট। মাইএসকিউএল এটা হচ্ছে ফ্রি, মাইক্রোসফটের তৈরি করা। আর ওরাকেলের যেটা বলছি ওরাকেল 10g, 11i, এগুলো হচ্ছে ওরাকেল কোম্পানির তৈরি করা। মাইএসকিউএল হচ্ছে তোমার সান মাইক্রোসিস্টেম বানিয়েছে এটা। ওকে, মাইএসকিউএল হচ্ছে সান মাইক্রোসিস্টেম বানিয়েছে, এটা ফ্রি অফ কস্টে পাওয়া যায়, এটা যে কেউ ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারে, কিন্তু ওরাকেল নয়, ওরাকেল পয়সা দিয়ে কিনতে হবে। সাইবেস বলে একটা ডেটাবেস রয়েছে, ডিবি2 বলে একটা আইবিএম এর ডেটাবেস রয়েছে, মাইক্রোসফট অ্যাক্সেস বলে মাইক্রোসফটের নিজস্ব একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, যেটা ওই মাইক্রোসফট অ্যাক্সেস নামে পরিচিত। তো এইগুলো হচ্ছে ডিবিএমএস এর এক্সাম্পল, যেখানে আমরা ডেটাবেস তৈরি করতে পারি। ওকে, তো ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে আমরা ওরাকেল আর ইউজ করবো, মাইএসকিউএল ও ইউজ হয়ে থাকে, ছোটখাটো সফটওয়্যারের ক্ষেত্রে আমি দেখেছি মাইএসকিউএল ইউজ করা হয়। আর যত আইবিএম এর প্রোডাক্ট আছে তারা ডিবি2 ইউজ করতে ভালোবাসে। ওকে, আর মাইক্রোসফট অ্যাক্সেসও ইউজ হয় না নয়, মাইক্রোসফট অ্যাক্সেস পুরো একটা লাইট ওয়েট, খুব মাইএসকিউএলও কিন্তু লাইট ওয়েট, মানে খুব কম মেমোরি লাগে এই ডিবিএমএস টা রান করতে। তারপর অনেক রয়েছে, এসকিউএল লাইট বলে রয়েছে মোবাইলেতে, তোমার মঙ্গোডিবি। ওকে, এইসব মোবাইলে যে ডেটাবেস সিস্টেম রয়েছে, তোমাদের যে সমস্ত মোবাইলের ডেটাগুলো স্টোর করে রাখে। ওকে, তো তার জন্য অনেক ডিবিএমএস সিস্টেম রয়েছে। তাহলে ডিবিএমএস সিস্টেম বোঝা গেল যে একটা সফটওয়্যার প্যাকেজ এবং ডেটাবেস। তো ডিবিএমএস হচ্ছে কি না কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা এবং সেট অফ প্রোগ্রামস, সেই ডেটাটাকে অ্যাক্সেস করার জন্য, আপডেট করার জন্য, সেটাকে আমরা ডিবিএমএস বলছি, যার দুটো মেন গোল হচ্ছে কুইকলি ডেটাকে স্টোর করা এবং ডেটাকে রিট্রিভ করা, যার এক্সাম্পল এখানে দেখতে পেলে। তো ডিবিএমএস সম্পর্কে যদি কোনো ডাউট থাকে বলো। ক্লিয়ার? বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, রোল অফ ডিবিএমএস রয়েছে। তো রোল অফ ডিবিএমএস কি করে তার এগুলো দেয়া রয়েছে। A DBMS provides technology for achieving more efficient integrated information system. এই যে অ্যাচিভিং মোর এফিসিয়েন্ট ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম, এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে স্যাপ নাম শুনেছো, স্যাপ, এসএপি, স্যাপ বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে একটা বিজনেসকে ম্যানেজ করার জন্য। ওকে, একটা বিজনেসে কি হয়, অনেক এমপ্লয়ি থাকে, সেই এমপ্লয়ির কে কত স্যালারি পাবে, কে কবে ছুটি নেবে, তার জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। একটা কোম্পানিতে অনেক প্রজেক্ট রয়েছে, সেখানে কত টাকা এখন কোম্পানিতে রয়েছে, কত টাকা মাসে স্যালারি যাবে, কোন প্রজেক্টে কত টাকা খরচা হচ্ছে, কোথা থেকে কত টাকা ইনকাম হচ্ছে, তার জন্য ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম। একটা কোম্পানিতে ধরো একটা প্রজেক্ট কতটা রান হলো, কতটা বাকি আছে, বিভিন্ন সাইটে কোন জায়গায় চলছে, কোন কোন এমপ্লয়ি সেখানে ইনভলভ হবে, তার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
তো একটা কোম্পানিতে অসংখ্য ধরনের কাজ, বিভিন্ন ধরনের মডিউল যুক্ত হয়ে একটা সফটওয়্যার সিস্টেম তৈরি করা হয়েছে স্যাপ। এটা কিন্তু ডিবিএমএস এর সাহায্যে তৈরি করা হয়েছে। ওকে, এফিসিয়েন্ট ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম তৈরি করতে গেলে এই ডিবিএমএস টা দরকার, সেখানে কিন্তু ডিবিএমএস দরকার হয়ে পড়ছে। দ্য অ্যামাউন্ট অফ ডেটা রিডান্ডেন্সি ক্যান বি মিনিমাইজ। ধরো একই ডেটা যদি আমি বারবার ইনসার্ট করতে থাকি, ধরো যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা সবাইয়েরই অ্যাড্রেসের শেষে লাস্টে ওয়েস্ট বেঙ্গল লিখছে, তাহলে যদি বারবার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লেখা হয়ে থাকে তাহলে তো অনেক ডেটা, অনেক মেমোরি লেগে যাবে শুধু ওয়েস্ট বেঙ্গল স্টোর করে রাখতে। ওকে, তারপর কোনো একটা সময় দেখা গেল ওয়েস্ট বেঙ্গলের নাম বেঙ্গল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, সবারই অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি মানে ডিবিএমএস অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যদি আমরা ডিবিএমএস না ইউজ করি তাহলে সবাই কিছু জনের দেখবে চেঞ্জ হলো, কিছু জনের চেঞ্জ হলো না। এবার যদি বলে যে তাহলে ভারতবর্ষের কটা স্টেট, কটা রাজ্য আছে বলতো, তখন দেখবে একটা বেশি দেখাচ্ছে। কেন না, ওয়েস্ট বেঙ্গলের নামও আছে, একটা বেঙ্গলের নামও আছে। ওকে, তো ডিবিএমএস আছে বলেই ডেটা রিডান্ডেন্সি হয় না, একই নাম বারবার স্টোর হয় না, একবারই স্টোর হয়ে থাকে, এবং সেটা নাম্বার দেওয়া হচ্ছে স্টেট কোড। তো যখনই দেখবে ফর্ম ফিল আপে হয় দেখবে স্টেট কোড এরকম লেখা থাকে। তো স্টেট কোড ধরো ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোড ধরো 23 ধরো এরকম ধরনের। তো যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদের নামের পাশেতে 23 লেখা রয়েছে। এবার যখনই ওয়েস্ট বেঙ্গলের নামটা বেঙ্গল হয়ে যাবে তাহলে ওয়েস্ট বেঙ্গলের নামটা শুধু বেঙ্গল করে দিলেই সেই 23 কোডটা ঠিকই একই থাকবে, তো সবারই অটোমেটিক বেঙ্গল হয়ে যাবে। তো ডেটা রিডান্ডেন্সি মানে ডুপ্লিকেশন অফ ডেটা, একই ডেটা বারবার যখন আমি পুট করব সেটাকে আমরা ডেটা রিডান্ডেন্সি বলছি, মানে ডুপ্লিকেশন অফ ডাটা, রিপিটেড ডেটা। সেইটা কি হচ্ছে, ডিবিএমএস মিনিমাইজ করে দিচ্ছে, মানে বারবার একই ডেটা স্টোর করার দরকার নেই, একবারই স্টোর থাকবে। তারপর ইন্ডিয়াতে যত আধার কার্ড রয়েছে সবারই অ্যাড্রেস স্টেট কোড দিয়ে স্টোর হয়ে রয়েছে। ওকে, সবার নাম যদি ওয়েস্ট বেঙ্গল দেওয়া থাকতো তাহলে অনেক বড় বড় ডেটা তৈরি হয়ে যেত। ওয়েস্ট বেঙ্গল শুধু স্টোর করে রাখার জন্য বা উড়িষ্যা স্টোর করে রাখার জন্য প্রচুর কিন্তু মেমোরি লেগে যেত। তো সেখানে ডিবিএমএস আমরা ইউজ করছি বলে সেখানে আমরা ডেটা রিডান্ডেন্সিটাকে মিনিমাইজ করতে পারছি। 3 নম্বর বলছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ক্যান বি ডেভেলপড মোর ইকোনমিক্যালি। ইয়েস, একটা কলেজ ইনফরমেশন সিস্টেম আমরা 4 ঘন্টায় বানিয়ে দিতে পারবো, ছোটখাটো, মানে বিশাল বড় নয়, ছোটখাটো আমরা বানিয়ে দিতে পারবো। এই ডিবিএমএস আছেই বলেই কি হচ্ছে না, ছোট একটা কোয়েরি দিয়েই যত কিছু তথ্য আমি বের করে দিতে পারি। তুমি একটা রোল নাম্বার দিলে সঙ্গে সঙ্গে কি সেই রোলের তোমার যাবতীয় ডিটেলস তোমাকে বের করে দিচ্ছে। তুমি আধার কার্ড দিলে তোমার সমস্ত কিছু তথ্য বের করে দিচ্ছে। তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার দিলে ব্যাংকে সমস্ত কিছু তথ্য বের করে দিচ্ছে খুব কম সময়ে। এবার যে সফটওয়্যারটা ইউজ হয়েছে সেই সফটওয়্যারটা তৈরি করতে, মানে সেই সফটওয়্যারটা কিন্তু একটা ছোট্ট একটা সফটওয়্যার যেটা কয়েক মিনিট লাগবে। সরি, তোমাদের যে রেজাল্ট বেরোচ্ছে যে পেজটা, সেই পেজটা করতে কত কম সময় লাগবে, ডিবিএমএস আছে বলে। যদি ডিবিএমএস না থাকতো, যদি সি প্রোগ্রাম দিয়ে বের করতে হতো যে এই রোলের যে স্টুডেন্ট রয়েছে তার রেজাল্টটা বের করো সি প্রোগ্রাম দিয়ে, তোমাদের মাথা ঘামাতে হতো অনেক। তো ডিবিএমএস আছে বলতে সেই জন্য কি খুব কুইকলি এত সফটওয়্যার ডেভেলপ হয়ে যাচ্ছে, কম সময়ে বিশাল বড় বড় সফটওয়্যার আমরা তৈরি করে ফেলতে পারছি ডিবিএমএস এর জন্যই। 4 নম্বর বলছে the stored data can be sorted or indexed at user description. Yes, ইউজাররা যেভাবে চাইবে সেইভাবে ডেটাকে স্টোর করে রাখতে পারবে, ইউজাররা যেভাবে চাইবে। ওকে, তো এই ফ্যাসিলিটি ডিবিএমএস এর মধ্যে রয়েছে। 5 নম্বর হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল ক্যান বি অ্যাপ্লাইড। আমি সিকিউরিটি দিতে পারি, যেমন ধরো একটা ট্রেন চলছে, সেই ট্রেনের নাম বা ট্রেনের যে নাম্বার সেটা কি বাগনান যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে কি চেঞ্জ করে দিতে পারবে কেউ? না, তাদেরকে পাসওয়ার্ড দেওয়া আছে রেলের টিকিট রিজার্ভেশন করার জন্য, বা ট্রেনের টিকিট যারা ক্যান্সেল করতে চাইছে সেই ক্যান্সেল করার জন্য, বা কারো কিছু মডিফিকেশনের জন্য। ওকে, তো ডেটা শুধু চেঞ্জ করতে পারবে, কিন্তু ট্রেনের ডেটাটা চেঞ্জ করতে পারবে না। আবার কি যারা উপর লেভেলে রয়েছে তারা ট্রেনের নামও চেঞ্জ করতে পারবে, ট্রেনের টাইম টেবিলও চেঞ্জ করে দিতে পারে, তারা উপর লেভেলে। ওকে, আর আমরা হচ্ছে কি শুধু দেখতে পাবো যে কটার সময় ট্রেনটা এখানে আসবে। তো ডিফারেন্ট ইউজারকে ডিফারেন্ট অ্যাক্সেস দেওয়া হয়েছে। এই ডিবিএমএস এ কিন্তু পসিবল যে এই ডেটাটা এরা অ্যাক্সেস করতে পারবে, এই ডেটাটা এরা অ্যাক্সেস করতে পারে। তো পার্সিয়ালি সিকিউরিটি কন্ট্রোল দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড ইন ডিবিএমএস। ওকে, 6 নম্বর বলছে ম্যাথমেটিক্যাল ফাংশন ক্যান বি পারফর্ম। যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন, সে সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ, এইরকম ম্যাথমেটিক্যাল ফাংশন কিন্তু আমরা ডিবিএমএস এ অ্যাপ্লাই করতে পারি, যেগুলোকে এগ্রিগেশন ফাংশন বলে থাকি। তো এইগুলো কিন্তু ডিবিএমএস এর রোল।
তো ডিবিএমএস এর রোল বোঝা গেল যে কি কারণের জন্য আমরা ডিবিএমএস ইউজ করতে যাচ্ছি। এরপর আমি বলবো যে ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে। আমি বলছিলাম যে এক্সেল, ওয়ার্ড এইসব বা ওয়ার্ড প্যাডে আমরা কিছু তথ্য তো রেখে দিতে পারতাম। আমাদের যে শপিং মলের যে ডেটাবেস, কলেজের ডেটাবেস, হসপিটাল ডেটাবেস, আমরা তো এক্সেল বা ওয়ার্ডে আমরা রেখে দিতে পারতাম। আমাদের ডিবিএমএস এর ইউজ করার দরকার হয়ে পড়লো কেন? তো এই হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ, যে আগে যে ট্র্যাডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম আগে আমরা যে ইউজ করতাম সেই সিস্টেমে কি সমস্যা রয়েছে। এক নম্বর হচ্ছে ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড ডেটা ইনকনসিস্টেন্সি, যেটা আমি প্রথমে বলছিলাম যে ডেটা রিডান্ডেন্সিটা কি না, রিপিটেড ডেটা যদি একই থাকে তাহলে কি প্রচুর মেমোরি লাগবে, ডুপ্লিকেট ডেটা প্রচুর মেমোরি লাগবে। শুধু প্রচুর মেমোরি নয়, তার জন্য ডেটা ইনকনসিস্টেন্সি হবে। ডেটা ইনকনসিস্টেন্সি মানে ডেটা ভুলভাল। আমি যেটা বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের নাম কিছুজন চেঞ্জ করে বেঙ্গল করে ফেললো, আর কিছুজন তো ওয়েস্ট বেঙ্গলই রেখে দিল, তাহলে তো ডেটা ভুল আসবে, অনেকগুলো স্টেট একটা স্টেট বেশি লাগবে। ওকে, যখন আমরা চাইবো যে আচ্ছা কটা স্টেট আছে, বলে ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট আছে, বেঙ্গলও একটা স্টেট রয়েছে, কারণ কিছু মানুষ ওয়েস্ট বেঙ্গলে থাকে, কিছু মানুষ বেঙ্গলে থাকে, কিন্তু দুটোই যে সেম সেটা কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা করতে পারবো না। সেটা ডিবিএমএস এ কিন্তু পসিবল। একটা জায়গায় চেঞ্জ করে দেবো, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো শুধু ডেটা রিডান্ডেন্সি মানে ডুপ্লিকেশন অফ ডেটা, যেমন মেমোরি বেশি লাগে, তেমন ডেটা ইনকনসিস্টেন্সি মানে ডেটা ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে প্রবল। ওকে, তো অল কপিজ মে নট বি আপডেটেড প্রপারলি, এখানে সমস্ত কপি কিন্তু প্রপারলি আপডেট নাও হতে পারে। এবার ধরো একজন বললো যে আমার নামের ওখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, আমারটা বেঙ্গলে চেঞ্জ করে দিতে, বললো তোমার নাম কি, বললো না আমার অমল বর্মন। ওকে, অমল বর্মন বলে সার্চ করে তাদের ওয়েস্ট বেঙ্গল নামটাকে বেঙ্গল করে দিল। ওকে, তো দেখলো যে আরো যত সব অমল বর্মন বলে রয়েছে তাদের সবারই কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল। অন্য আর একটা অমল বর্মন এসে বললো যে আমার অ্যাড্রেসটা কি করে চেঞ্জ হলো, আমার তো এটা ছিল না। ওকে, ওয়ার্ড, এক্সেলে এরকম ভাবে রিপ্লেস হয়, তো রিপ্লেস করতে গেলে যে ওয়েস্ট বেঙ্গল করে সব বেঙ্গল করে দিব, তো ওয়ার্ড, এক্সেলে আমরা রিপ্লেস করি, একসঙ্গে রিপ্লেস মেরে দিই, তো সব রিপ্লেস হয়ে যাবে। কেউ বলবে যে আমার তো ওয়েস্ট বেঙ্গল ছিল, আমার ঠিকই ছিল, আমার বেঙ্গল করার দরকার নেই। এরকম মানে ডেটা ইনকনসিস্টেন্সি ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। দ্বিতীয় হচ্ছে ডেটা আইসোলেশন। ডেটা আইসোলেশন মানে ডেটা যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে কিন্তু সেভ থাকে, সব জায়গা থেকে কিন্তু একসঙ্গে সামারি করে বের করা, কিছু একটা রেজাল্ট বের করা, সেটা কিন্তু সম্ভব না। ধর বাগনান স্টেশনে বা উলুবেড়িয়া স্টেশনে কতজন তোমার ট্রেনে টিকিট কেটেছে, সেটা একজন ওয়ার্ড ফাইলে স্টোর করে রেখেছে, একজন এক্সেল ফাইলে স্টোর করে রেখেছে, একজন নোটপ্যাডে স্টোর করে রয়েছে। এবার কেউ আগে নাম দিয়েছে, কেউ পরে নাম দিয়েছে, কেউ প্রথমে অ্যাড্রেস দিয়েছে, তারপরে যখন একসঙ্গে মার্চ করতে যাবো সেগুলো মার্চ করতে পারবো না, সমস্যা হবে। ডিবিএমএস এ কিন্তু একই, সে উলুবেড়িয়াতে বসেই হোক আর বাগনানে বসেই হোক, তোমাকে তোমার প্রথমে নাম দিতে হবে, তারপরে হচ্ছে তোমাদের এজ দিতে হবে, জেন্ডার দিতে হবে, সেখানেও যায় এখানেও তো একই ফরম্যাট, সব জায়গায় চলছে। এটা ডিবিএমএস আছে বলে পসিবল। তো ডেটা আইসোলেশন মানে ডেটা এদিক ওদিক যদি ছড়িয়ে থাকে তাতে সমস্যা রয়েছে। বিভিন্ন অ্যাপ্লিকেশনে যখন কেউ যদি বলে যে আচ্ছা টোটাল কতজন ফর্ম ফিল আপ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে যদি লেখা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা, 3 নম্বর যেটা বলছে, যে কোনো ডেটা যদি ওয়ার্ড, এক্সেলে এরকম লেখা থাকে, সেই ডেটাকে অ্যাক্সেস করা কিন্তু খুব ডিফিকাল্ট। ধরো ওয়ার্ডে কিছু নাম রয়েছে, কিছু একটা টেবিলের মধ্যে তোমাদের সমস্ত নামগুলো রয়েছে, আমি বললাম বলো তো এখানে কতগুলো ডক্টর রয়েছে, তুমি তাহলে গুনবে 1 2 3 4 করে গুনবে, কিন্তু ডিবিএমএস এ কি হচ্ছে না সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তো অ্যাক্সেস করা, যে কোনো ডেটাকে অ্যাক্সেস করা কিন্তু খুব কুইকলি কিন্তু ডিবিএমএস এ পসিবল। ইন্টিগ্রিটি প্রবলেম বলছে না, ডেটা মে বি রিকোয়ার্ড টু স্যাটিসফাই কনস্ট্যান্ট, মানে ধরো এরকম কি হয় যে 100 নাম্বারের কোশ্চেন আর কেউ 200 পেয়ে গেছে, এরকম তো পসিবল না। তো ধরো 100 নাম্বারের ধরো একটা ক্লার্ক সে হচ্ছে মার্কস পুট করছে যে অমল বর্মন সে 20 পেয়েছে, তাহলে 2 0 একটা 0 আর একটা বেশি পড়ে গেল, সাবমিট হয়ে গেল। যখন রেজাল্ট বেরোচ্ছে না 400-র মধ্যে কত পেয়েছে না 500 পেয়েছে, এই 400-র মধ্যে 450 পেয়েছে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কি ওয়ার্ড, এক্সেলে হতে পারে, কিন্তু ডিবিএমএস এ নয়। ডিবিএমএস এ আমরা কনস্ট্যান্ট ফিট করতে পারি, আমরা ঠিক করতে পারি যে এর মধ্যেই ডেটাটা হতে হবে, 100-র বেশি হবে না ডেটা, তো তোমাকে সেই রকম দিতে হবে।
একই রোল, আমরা কি কলেজে অনেক দেখেছি, কলেজ স্কুলেতে একই স্টুডেন্টের হচ্ছে এই দুটো স্টুডেন্টের একই রোল নাম্বার হয়ে গেছে, তো ভুল করে হয়ে গেছে। ডিবিএমএস এ পসিবলই নয়। ডিবিএমএস এ হচ্ছে প্রতিটা প্রোডাক্টের ইউনিক আইডি অটোমেটিক হবে, তুমি ডুপ্লিকেট দিলে সেখানে নেবেই না। ডুপ্লিকেট ভ্যালু একজনের রোল নাম্বার 1, তারপরে আরেকজনের নাম যদি রোল নাম্বার 1 দাও, সফটওয়্যার নেবেই না, তোমাকে বলবে যে আপনি ভুল দিচ্ছেন, আপনাকে ঠিক সঠিক দিতে হবে। এটাকে আমরা ইন্টিগ্রিটি প্রবলেম বলছি, যে যেটা হচ্ছে সঠিক ডেটা সেইগুলোকে আমরা সঠিকভাবে কিন্তু বিবেচনা করে ইনসার্ট করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। অ্যাটমিসিটি প্রবলেম, ধরো একটা জায়গায় দুটো ওয়ার্ড ফাইল রয়েছে। একটা ওয়ার্ড ফাইলে হচ্ছে কি না কারা পয়সা সেন্ড করছে, আর একটা ওয়ার্ড ফাইলে কে রিসিভ করবে সেটা রয়েছে। তো একটা জায়গা থেকে আমি কি করলাম না, একজনের অ্যাকাউন্টে 500 টাকা ছিল, সেখান থেকে 200 টাকা কেটে নিলাম, তাতে 300 করে দিলাম। আর একজনের অ্যাকাউন্টে 200 টাকা ছিল, তাতে আরো 200 টাকা দিয়ে 400 টাকা হবে। তো যখনই 200 টাকা একজনের কাছ থেকে কেটে নিলাম আর কারেন্ট চলে গেল, মানে এটা সফটওয়্যারটা খারাপ হয়ে গেল, তাহলে কি হচ্ছে, একজনের টাকা কেটে গেল আর একজনের টাকা সেখানে কিন্তু ট্রান্সফার হলো না। এটাকে অ্যাটমিসিটি প্রবলেম বলছে। ডিবিএমএস এ কিন্তু এটা সম্ভব নয়। তোমার যদি পয়সা কেটে থাকে, অন্যজনের পয়সা ইনসার্ট হবেই, আর যদি ইনসার্ট না হয়ে থাকে তাহলে তোমাকে ফেরত দেবে, বুঝতে পেরে যাবে, নাহলে ব্যালেন্স মিলবে না। ব্যালেন্স না মিললেই বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আর এখানে তুমি মানে মাথার চুল সব ছিঁড়ে ফেলবে, কিন্তু কিছু কাজ হবে না। ওকে, এখানে হচ্ছে তোমার পার্টিকুলার কোনো ব্যাংকে যদি এরকম ধরনের সিস্টেম হতো, সে মিলাতেই পারবে না যে কার থেকে আমি 200 টাকা কমিয়েছিলাম। সিকিউরিটি প্রবলেম দেখো, সিকিউরিটি প্রবলেমটা কি বলছে না, আমরা যে কোনো ডেটাকে সিকিউর করতে পারি, পার্সিয়ালি সিকিউরিটি দিতে পারি। ওয়ার্ড এক্সেলের সিকিউরিটি নেই, আমরা কিন্তু ডিবিএমএস এ সেটা সিকিউরিটি দিতে পারি। যখনই তুমি ইনসার্ট করতে যাবে কোনো ডেটা, তখনই কিন্তু তোমাকে আগে লগ ইন পাসওয়ার্ড দিয়েই ঢুকতে হবে, নাহলে কিন্তু সেই ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, তো আমার সমস্ত ডেটা যদি ডিবিএমএস এ থাকে, সেই ডিবিএমএস থেকে ডেটা কেউ দেখতে পাবে না আমার পাসওয়ার্ড অথেন্টিকেশন ছাড়া। ওকে, তো এই হচ্ছে তোমার সমস্যা, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ফাইল বেস ম্যানেজমেন্ট সিস্টেমে রয়েছে। তাহলে সমস্যাগুলো কি কি? এক হচ্ছে ডেটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি, ডেটা আইসোলেশন প্রবলেম। ডেটা রিডান্ডেন্সি মানে ডুপ্লিকেশন অফ ডেটা, ডেটা আইসোলেশন মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যে ডেটা থাকবে। অ্যাক্সেসিং ডেটার ডিফিকাল্টি রয়েছে, সঙ্গে সঙ্গে আমরা যে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারবো না। ইন্টিগ্রিটি প্রবলেম, যা তা ডেটা আমি ঢুকে দিতে পারি এখানে কোনো কনস্ট্যান্ট ছাড়াই। অ্যাটমিসিটি প্রবলেম রয়েছে, যেখানে ওই কারেন্ট চলে গেলে দিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে, কোনো সিকিউরিটি নেই। এইগুলো হচ্ছে প্রবলেম রয়েছে, আর যার জন্য আমরা কি ডিবিএমএস ইউজ করছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইগুলো। তো ডিবিএমএস এর অ্যাডভান্টেজ হচ্ছে কি না, ওইগুলোই যে ডেটা রিডান্ডেন্সি মিনিমাইজ করবে, ডেটা ইনকনসিস্টেন্সি এলিমিনেট করবে, ডেটাকে আমরা শেয়ার করতে পারি, ডেটাতে সিকিউরিটি দিতে পারি, ইন্টিগ্রিটি যে কনস্ট্যান্ট রয়েছে সেগুলো পুট করতে পারি, কনফ্লিক্ট রেজলিউশন আছে এখানে, ডেটা ইন্ডিপেন্ডেন্স রয়েছে, যে কেউ স্বাধীন রয়েছে, যে কেউ যা যা ডেটা পুট করতে পারে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কস্ট অফ দ্য সিস্টেম হচ্ছে হাই। আমি বললাম ওরাকেল প্রচন্ড দামি সফটওয়্যার, তো একজন ছোটখাটো একটা বিজনেস চালায়, তার জন্য একটা বড় সফটওয়্যার কিনে তার পোষাবে না। ওকে, তো কস্ট অফ দ্য সিস্টেম ইজ ভেরি হাই, তার ক্ষেত্রে এক্সেলই ঠিক আছে। কমপ্লেক্স ব্যাকআপ অ্যান্ড রিকভারি, তোমাকে ডিবিএমএস ভালো করে পড়াশোনা করতে হবে, না হলে একটা কম্পিউটার থেকে ডিবিএমএস এর ডেটা তুলে নিয়ে পেন ড্রাইভে করে অন্য একটা জায়গায় যে ঢোকাবো, সেটা কিন্তু এই ব্যাকআপ আর রিকভারিটা কিন্তু খুব টাফ। যদি ঠিক মতো যদি না হয়, তাহলে কিন্তু ডেটা সব ডিলিট হয়ে যাবে। ধরো তুমি ব্যাংকে প্রচুর টাকা রেখেছো, আর কোনো একটা ব্যাংকের এমপ্লয়ি কি করলো, সেখান থেকে ব্যাকআপ নিতে গিয়ে ভুল ব্যাকআপ নিয়ে নিল, আর কম্পিউটার খারাপ হয়ে যেতে সেই ব্যাকআপটা আর ঢুকলো না, তাহলে তোমার সমস্ত টাকা যাবে। হাই রিলায়েবিলিটি রিকোয়ার্ড, তো সেই জন্যই খুব এডুকেটেড পারসন দরকার এই ডিবিএমএস কে হ্যান্ডেল করার জন্য, যার স্যালারি প্রচুর। তো ডিবিএমএস যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, তাদের স্যালারি প্রচুর হয়, তো সেই ডিবিএমএস ডিবিএ কে দরকার।